স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। ফসলি জমিতে কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে মাটির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশিও ঝুঁকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। কৃষিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলার অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস এবং ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন এম চৌধুরী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। কৃষি জমিতে দিন দিন বাড়ছে কীটনাশকের ব্যবহার। সরকারি তথ্য মতে ২০০০-২০০১ অর্থবছরে কৃষি জমিতে কীটনাশক ব্যবহার হয় ৫,৫০০ মেট্রিক টন, আর গেল অর্থবছরে তা প্রায় ১০ গুণ বেড়ে দাঁড়ায় ৫২,০০০ মেট্রিক টনেরও বেশি। তবে এসব কীটনাশকের ব্যবহার কোথায় কি পরিমাণে হচ্ছে তার সঠিক তদারকি হচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। তারা যেটা করতেছে সেটা সাফিসিয়েন্ট এনাফ না। যদি হতো তাহলে কিন্তু এটা কমে আসতো আস্তে আস্তে। আরও যদি স্পিডি ওখানে করা যেত তাহলে ভালো হতো। তদারকির বিষয়ে কোনো গাফিলতি নেই জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কীটনাশক ব্যবহার মনিটরিং সুপারভিশন করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ কার্যক্রম অব্যাহত আছে। আমাদের একটা উইং আছে, উদ্ভিদ সংরক্ষণ উইং। কীটনাশক ওষুধগুলো ভেজাল কিনা, মিশানো কিনা, অ্যাডাল্ট্রেশন কিনা, মেয়াদ উত্তীর্ণ কিনা, এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং মাঝে মাঝে স্যাম্পল এনে এটা টেস্ট করে জানায় দেওয়া হয় যে এই ওষুধটার মেয়াদ ঠিকমতো আছে বা নাই। তবে শুধু তদারকি নয়, এজন্য জনসচেতনতাও বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। তার জন্য কীটনাশক নিয়ন্ত্রণ। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব চৌধুরী এবং জনাব কান্তি বিশ্বাস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আপনার কাছে প্রশ্ন। আমরা দেখছি যে ফসলি জমিতে কীটনাশক বাড়ছে, ব্যবহারটা বাড়ছে এবং এটা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই যে আশঙ্কাজনক হারে বাড়ছে, এর তাহলে কি নির্দিষ্ট তদারকির কোনো ব্যবস্থা নেই? ধন্যবাদ আপনাকে। ফসলি জমিতে কীটনাশক ব্যবহার বাড়ছে, এটাকে আমরা আরেকটু যদি বলি যে পেস্টিসাইড ব্যবহার বাড়ছে, সেটা আরো ভালো হয়। কারণ শুধু কীটনাশক না, পেস্টিসাইড যেটা সেটা কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, তারপরে ইঁদুরনাশক ইত্যাদি যত উপদ্রব আছে ফসলের, সেই জিনিসগুলির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ কেমিক্যাল ব্যবহার করে এই জিনিসগুলিকে কন্ট্রোল করা, যেটা যে উপদ্রবগুলি যেগুলি সেগুলি কন্ট্রোল করা, সেগুলিকেই বলা হয় পেস্টিসাইড। তবে এই পেস্টিসাইডের মধ্যে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কীটনাশক, যেটা অর্থাৎ পোকামাকড় দমন করার জন্য, যেটা এই কারণে এই কথাটা আসলে বেশি পরিমাণে যে কীটনাশকের ব্যবহার বাড়ছে সেটা চলে আসে। তো এই ব্যবহারগুলি আসলে ফসল উৎপাদন করতে গেলে ফসলের সাথে এই যে উপদ্রবগুলি বললাম সেই জিনিসগুলি চলে আসে। এবং চলে আসে কি কারণে? কারণ তাদেরও বেঁচে থাকার দরকার, এবং চলে আসলে তারা বেঁচে থাকার জন্য তারা ফাইট করে এগুলি ফসলের সাথে করে, কিন্তু তাতে হয় কি ফসলের ফলন যেটা সে ফলনটা কমে যায়। তাহলে আমাদেরকে করতে হবে কি এই জিনিসগুলিকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলগুলির বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, এর মধ্যে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক ব্যবহার করে যেটা, সেটা হলো সবচেয়ে আমাদের বাড়তেছে ব্যাপক হারে এবং জনপ্রিয় বলা যেতে পারে, যেটা একসাথে ক্ষতিকর বটে। ক্ষতিকর কিন্তু এইটার ব্যবস্থাপনা মানে নাই যে কি হয় এটা মনিটর করা যাবে। ব্যবস্থাপনা আছে, সেটা আমাদের নির্দিষ্ট যে উইং আছে, মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেটা পেস্টিসাইড রেগুলেশন যে একটা উইং আছে, সেই উইং কিন্তু তারা সেটা দেখতেছে এবং দেখতেছে, তাদের করতেছে, কাজও তারা করতেছে। বাই দিস টাইম তারা প্রায় 195 এই ধরনের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে এবং আরো প্রায় 20টা করার। ধন্যবাদ ডক্টর বিশ্বাস আপনাকে। ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে প্রশ্ন যে আমরা যে জমিতে ফসলে পেস্টিসাইড ইউজ করছি, এটাকে কমিয়ে আনার আসলে কোনো উপায় আছে কিনা? অবশ্যই এটাকে কমিয়ে আনার বা একটা অর্থনৈতিক ক্ষতিসীমার নিচে নামিয়ে আনার একটা সুযোগ আছে। এটার জন্য অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই কথাটা খুব চালু আছে। অথবা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, গ্যাপ আমরা বলি, যে অ্যাকচুয়ালি শুধুমাত্র পেস্টিসাইড ইউজ করে পেস্টকে দমন করা না, এটার যে বিকল্প বিষয়গুলি আছে, যেমন আপনার কালচারাল প্র্যাকটিসেস আছে, যেমন আপনার জুডিশিয়ারি ইউজ যেটাকে বলা হয়, যেটুকু ব্যবহার করলে পেস্টটা অ্যাকচুয়ালি কন্ট্রোল হবে, এর থেকে অতিরিক্ত ব্যবহার না করা, অথবা এই পেস্টটা এতটুকু হার্মফুল লেভেলের নিচে নামিয়ে নিয়ে আসা। কিন্তু আমরা এখন যেটা করি যে একেবারে নো পেস্ট চলে গেছে। যেমন মনে করেন যে
বেগুনের ক্ষেত্রে একটা সমীক্ষায় দেখা গেছে যে 4 থেকে 6 মাসের ভিতরে একজন কৃষক 150 বারের উপরে আপনার পেস্ট ইউজ করছে। কিউকারবিটসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাই 30 বারের উপরে পেস্ট ইউজ করতেছে, অলমোস্ট এভরিডে সে মানে ইউজ করছে। তো এইটা অ্যাকচুয়ালি জুডিশিয়ারি না, গভর্নমেন্টের যে সমস্ত আপনার অফিসাররা ফিল্ড লেভেলে আছেন ওনাদের তদারকিটাকে যদি আরেকটু ইন্টেন্সিভ করা যায়, সাথে সাথে ফার্মারদেরকে যদি একটু লিটারেট করা যায়, এইটা আমাদের জন্য খুব জরুরি। না, এটা তো হচ্ছেই, সরকারের সংস্থা রয়েছে এবং অনেক ধরনের ক্যাম্পেইনও হচ্ছে, কিন্তু আসলে কাজের কাজ তো বোধহয় হচ্ছে না সেই অর্থে। কি এটা কি আসলে হচ্ছে বলে আপনার মনে কাজ হয়? হচ্ছে নাকি, আপনি যদি একজন যে কৃষকটা ব্যবহার করছে সেই জিনিসটা, সেই কৃষকের আমরা দেখেছি অধিকাংশ কৃষকের ক্ষেত্রে তাকে যখন বলা হয়, বিশেষ করে সিমের ক্ষেত্রে যখন সে ব্যবহার করতেছে তার কেমিক্যালসটা, তাকে যদি বলা হয় যে এই সিম তো আমরা খাই না, এটা আমরা বিক্রি করি, কারণ সে কিন্তু আসলে ক্ষতিকারক জিনিসটা জানে, কিন্তু তার প্রোডাক্টটা যদি ভালো আসে তার সে পয়সাটা ভালো পাবে, সেই কারণে সেটা বিক্রি করে দিচ্ছে। এই যে কেমিক্যালস গুলি ইউজ করে, এগুলি কিন্তু এক একটা সীমা আছে যে আপনি কতদিন পর এটাকে আপনি বাজারজাত করতে এবং ওটাকে হারভেস্ট করার একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে কতদিন পর পর এটা করা করতে হবে। কিন্তু সেটা তো তারা মানছে না, কারণ মেনে পারবেও না, কারণ এই ভেজিটেবলস এর ক্ষেত্রে তার প্রতিদিন বা একদিন পর পরই সে ওখান থেকে হারভেস্ট করতেছে, সো তার প্রোডাক্টস ভালো রাখতে গেলে সেটা দিচ্ছে। ডক্টর চৌধুরী, তাহলে আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের কি পদ্ধতি অবলম্বন করা উচিত? আমরা কি পোস্ট হারভেস্ট কোনো মনিটরিং ব্যবস্থা করা যেতে পারে, সেটা কি সম্ভব? না, পোস্ট হারভেস্ট তো অ্যাকচুয়ালি হারভেস্টের পরে যে অপারেশনটা অ্যাকচুয়ালি, কিন্তু সে তো হারভেস্টের আগেই যে আজ কালকে মার্কেটে যাবে, যেটা উনি বলছিলেন যে তারা বাজারে বিক্রি করার জন্য করে, Exactly. আমরা যদি বাজারে যেখানে বা পাইকারি বসে সেখানে যদি আমরা একটা মনিটরিং করতে পারি যে এটা বিক্রয়যোগ্য নয় বা খাওয়ার যোগ্য নয়, Exactly, তখন সেটা কিছু তো হয় কিনা? অবশ্যই। যদি মনে করেন যে মনে করেন যে বেগুনটাকে এটা যদি রেসিডুয়াল কোটটুকু পেস্ট এখানে পেস্টিসাইড আছে, এটা যদি দেখা পড়ে ডিসকার্ড করে, যেমন ফরমালিনটা দেখে এখন গভর্নমেন্ট ডিসকার্ড করছে, Right. যখন করছে তখন কিন্তু সবাই কনসার্ন হয়ে যায় যে না এই বেশি ইউজ করলে এটাকে গভর্নমেন্ট নষ্ট করে ফেলতে পারে। যেমন আমের সময় অনেক আম গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করেছে যে আপনার একটা আপনার টাস্ক ফোর্স করে অথবা কিছু মনিটরিং টিম মার্কেটে যে Right. তারা আম নষ্ট করেছে, এটাতে কিন্তু একটা কনসাসনেস ডেভেলপ করে যে না এইভাবে কিন্তু পেস্ট ইনডিসক্রিমিনেট ইউজ করলে সেটা গভর্নমেন্ট হয়তো বা চেক দিবে, সেক্ষেত্রে ফার্মার্সরা কিছুটা আপনার ইয়ে হবে। কিন্তু আমার মনে করি যে উপজেলা লেভেলে এবং মাঠ পর্যায়ে যারা অফিসার আছেন তারা যদি একটু সচেতনামূলক কাজ শুরু করে দেন, ফার্মার্সদেরকে যদি ডেকে যদি একটু লিটারেট করেন, তাহলে এটা একটা হাইলি ক্যাশ ক্রপ কিন্তু বেগুনটা। আর আপনি যখন মার্কেটে যাই, আমরা কিন্তু কোনো পোকাওয়ালা কোনো দাগ বেগুন নিতে চাই না, আমরা চাই যে সবচেয়ে সুন্দর বেগুনটা নেই। এই সবচেয়ে সুন্দর রাখার ক্ষেত্রে, আর এই বেগুনটা খুব সাকুলেন্ট কিন্তু একটু বড়, ফলে এটাতে পোকা অবশ্যই অ্যাটাক করে। সেই ক্ষেত্রে এই ফার্মার্সকে লিটারেট করা যে এটা এভাবে দিলে একই সাথে ভোক্তাদের বোঝানো উচিত যে পোকাযুক্ত বেগুন আসলে স্বাস্থ্যের জন্য ভালো। অবশ্যই অনেকে কিন্তু করে দেখবেন, অনেকে বাজারে গিয়ে যে দুইটাই আছে, আচ্ছা। কেউ যেমন পোকা থাকলে সেটা কিনে না, আবার অনেকে আছে দেখে দেখে যেটাতে পোকা আছে সেটা কিনে। তবে পোকা থাকলে কিনে না, যেটা এটা সংখ্যাই বেশি। এই ক্ষেত্রে আমাদের দেশে যে কীটনাশকগুলো বা পেস্টিসাইড আসছে বাজারে বাংলাদেশে, যেটা ইম্পোর্ট হয়ে আসছে অধিকাংশগুলোই, এই ক্ষেত্রে এইখানে এটার তদারকির কোনো ব্যবস্থা আছে না, কিনা? তদারকির যেমন এর আগেই আমি বলবো যে প্রোডাক্টসটা বাজারে আসার আগে কিন্তু তেমন কিছু করার থাকে না, যেটা বললেন ডক্টর সালাউদ্দিন মাহমুদ। আসলে আমরা প্রোডাক্টসটা যখন বাজারে আসে তার আগেই আমাদের যদি অন্য কোনো পদ্ধতি আমরা ব্যবহার করি, অনেক সুন্দর সুন্দর পদ্ধতি আছে। যেমন মনে করেন আপনার ফেরোমন ট্র্যাপ, যেটা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট যারা বের করেছে, ফেরোমন ট্র্যাপ যদি ওখানে দিয়ে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, তাহলে মত জাতীয় যে পোকাগুলি আসে সেই পোকাগুলি অ্যাট্রাক্ট হয়ে এখানে পড়ে যায়। এটাই কিন্তু বেগুনের সবচেয়ে বেশি ক্ষতি করে, যেটা বললেন ওখানে। তো এইভাবে আলো ফাঁদ আছে, যেটা লাইট ট্র্যাপ বসে দেওয়া হয় রাতের বেলা, আপনার বিদ্যুৎ বাতি জ্বালিয়ে অথবা কেরোসিনের হারিকেন জ্বালিয়ে অথবা মনে করেন আপনার হেজেক লাইট জ্বালিয়ে ওখানে তার নিচে যদি আমরা পানি এবং এর মধ্যে একটু কেরোসিন রেখে দিই, তাহলে ওই পোকাগুলি এসে লাইট দেখে এসে এখানে এটার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতি। তারপরে আছে মনে করেন ধান যেটা চাষ করা হয়, ধান ক্ষেতের মধ্যে যদি আমরা ধান এবং হাঁস সমন্বিত চাষ পদ্ধতি করি, এই হাঁসের চাষে কিন্তু এই হাঁস খেয়ে ফেলে, উইট খেয়ে ফেলে, ইনসেক্ট খেয়ে ফেলে, এইভাবে কিন্তু ওদেরকে এটা কন্ট্রোল করা যায়। এইভাবে বিভিন্ন যন্ত্র আছে, বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমরা সেই এগুলিকে কমিয়ে রাখতে পারি। বিভিন্ন এই ধরনের পদ্ধতি আছে, অর্থাৎ IPM যেটা বললেন উনি, IPM বা IWM, এই যে পদ্ধতিগুলি আছে, এটার সর্বশেষ পর্যায়টা হলো যে কেমিক্যাল ইউজ।
যখন আমরা দেখব যে ওই পদ্ধতিগুলি দিয়ে কন্ট্রোল করতে পারতেছি না, একটা লিমিটের থ্রেশহোল্ড লিমিট যেটা এটার উপরে চলে যাচ্ছে ড্যামেজ, সেই সময়টাতেই মাত্র আমরা ওখানে কেমিক্যাল ইউজ করব। ওখানে কিন্তু কেমিক্যালকে ডিসকারেজ করব না, মানে কেমিক্যাল ইউজ করা যাবে না এটা বলে না, কেমিক্যাল ইউজ করতে পারবো কিন্তু একটা লেভেলের পরেই কি। তার আগ পর্যন্ত যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলি যদি ফলো করা হয় তাহলে কিন্তু আমরা কমাতে পারবো অনেকটা ভাবে, এবং সেইভাবে আমরা। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি কৃষি জমিতে কীটনাশক ব্যবহার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস এবং অধ্যাপক সালাউদ্দিন এম চৌধুরী। জনাব চৌধুরী এবং জনাব বিশ্বাস, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব চৌধুরী, আপনার কাছে প্রশ্ন। আমরা কথা বলছিলাম যে IPM এর কথা বলছিলাম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, কিন্তু কমার্শিয়াল এগ্রিকালচারের ক্ষেত্রে এটার ব্যবহারটা কতটা আসলে হচ্ছে বাংলাদেশে, এবং বা এটা আদৌ সম্ভব কিনা আসলে? অ্যাকচুয়ালি কমার্শিয়াল এগ্রিকালচারে তো সবসময় আমরা হাই ইল্ডিং ভ্যারাইটিগুলি ইউজ করি, জি। যেটা কৃষকের জন্য মোর প্রফিটেবল, রাইট। এবং এই ভ্যারাইটিগুলি হাই ইনপুট লাভিং, এবং যখনই এটা হাই ইনপুট লাভিং হয় তখনই কিন্তু এগুলি সার্কুলেন্ট হয়, মোর অ্যাট্রাকটিভ হয়, যেরকম আপনাকে আমাকে অ্যাট্রাক্ট করে, পেস্টও কিন্তু অ্যাট্রাক্টেড হয়। সুতরাং এইটার ক্ষেত্রে পেস্ট একটা মেজর প্রবলেম হবে, কিন্তু এইটা আপনার জুডিশিয়ার আপনার পেস্টিসাইড ইউজ করতে হবে। আমার কিছুক্ষণ আগে পরিমল স্যার অনেকগুলি অপশনের কথা বলেছেন, যে আপনার কালচারাল প্র্যাকটিসেস আছে, যে আমরা আবার কিছু বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা ইমপ্লাই করতে পারি। বায়োলজিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে কিছু বেসিক অপশন আছে, যেমন আমরা কিছু আপনার মানে যেগুলি আমাদের জন্য উপকারী পোকামাকড়, এগুলিকে যদি আমরা নার্সিং করতে পারি, এগুলি আবার প্রিডেটর হিসেবে ক্ষতিকরগুলিকে খেয়ে ফেলতে পারে। রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু বায়োকন্ট্রোল এজেন্ট আছে, যেমন আপনার ট্রাইকোডার্মা, এটা একটা বায়োকন্ট্রোল এজেন্ট। এইটা কিন্তু অন্য ফাঙ্গাস, কিছু টার্গেট ফাঙ্গাস আছে যেগুলিকে সে কিন্তু মনে করেন যে করতে পারে। তো কমার্শিয়াল এগ্রিকালচার আমেরিকান কান্ট্রিগুলিতে তারা কিন্তু এই বায়োকন্ট্রোলকে খুব বেশি মাত্রায় এখন তারা দিচ্ছে, প্রেফারেন্স দিচ্ছে, কারণ এটা লং টাইম পারসিস্টেন্ট, এবং এটা ন্যাচারালকে কিন্তু খুব একটা আপনার ক্ষতি করে না। ফলে আমরা যদি আমাদের দেশে কমার্শিয়াল এগ্রিকালচারকে আমরা আমাদের যারা টেকনিক্যাল বিশেষজ্ঞ আছেন, দেখেন আমরা একটা বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশনের কোনো প্রোটোকল এখন ডেভেলপ করতে পারি না। BAU-তে প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন, BRI-তেও কিছু সায়েন্টিস্টের উপরে কাজ করছেন, কিন্তু এইটাকে রেজিস্ট্রেশন করে যে মার্কেটে নিয়ে আসা, এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, যারা কমার্শিয়াল এগ্রিকালচারে গেছেন, তাদেরকে আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারতাম গভর্নমেন্ট লেভেলে, তাহলেও কিন্তু ক্ষতিকর পেস্টিসাইডের যে এফেক্ট আছে সেখান থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারতাম। ধন্যবাদ ডক্টর চৌধুরী আপনার কাছে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে প্রশ্ন, যে যেটা ডক্টর চৌধুরী বলছিলেন যে অর্গানিক এজেন্ট বা অর্গানিক কেমিক্যাল যেটা আছে, এটা জনপ্রিয়তা বা এই ধারণাটা বাংলাদেশে জনপ্রিয়তা পেতে আসলে কতদিন লাগতে পারে? কি করা উচিত সেটা জনপ্রিয়তা? আসলে কেন আমরা অর্গানিক এগ্রিকালচার বা অর্গানিক প্রোডাক্টসের দিকে যাব, এটা যদি আমরা একটু চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড দেখেন মানুষের কিন্তু এখন সচেতনতা বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যে কীটনাশক বেশি পরিমাণে যেটা ব্যবহার হচ্ছে তাতে কিন্তু তার ক্ষতিটা একদম ইমিডিয়েট কিন্তু দেখা যায় না, লং টার্ম গিয়ে তার এফেক্টটা পড়ে। ক্যান্সার, লিভার সিরোসিস এবং এই জাতীয় মেজর যে ডিজিজগুলি আছে, কিডনি ডিজিজ, এই ডিজিজগুলি কিন্তু গিয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশে, যেগুলি কিন্তু এই ক্ষতিকারক এই যে পেস্টিসাইডগুলি ব্যবহার, এগুলির কিন্তু একটা প্রভাব এখানে ডিরেক্ট আছে। এখন উন্নত দেশ আর আমাদের দেশগুলির মধ্যে যদি এগ্রিকালচারের মধ্যে আমরা পার্থক্য করতে যাই, ওখানে কিন্তু বেশিরভাগ দেশেই বৎসরে তারা শুধু একটা ফসল করে। আমাদের এখানে পপুলেশন বেশি বিধায় আমাদের 2-3টা ফসল আমরা কিন্তু বৎসরে আমাদেরকে করতে হচ্ছে। তাহলে আমাদের জমি কিন্তু ওখানে ব্যবহার হচ্ছে বেশি, জমির ফার্টিলিটি লেভেল কমে আসতেছে, এবং তার উপর যদি এই ধরনের পেস্টিসাইড যদি আমরা আরো ব্যবহার করি, তাতে কিন্তু জমির যে ফার্টিলিটি স্ট্যাটাস সেটা আরো কমে যাবে, সয়েলের যে মাইক্রোবস আছে সেই মাইক্রোবসগুলিকে ধ্বংস করে দিবে। তাহলে আমরা করব কি? আমাদের কিন্তু ব্যবহারও এগুলি করতে হবে, ফলন বাড়াতে হবে, এবং তার জন্য আমাদেরকে এখনই অর্গানিক এগ্রিকালচারের দিকে যুক্ত হবে। এবং যেটা ডক্টর সালাউদ্দিন মাহমুদ বললেন, এই রোড ম্যাপটা আসলে কবে হবে? অর্গানিক এগ্রিকালচার চেষ্টা হচ্ছে, আমরা যে একেবারে বসে আছে তা না, এগ্রিকালচারিস্টরা কিন্তু চেষ্টা করতেছে। তারা নিমের বিভিন্ন প্রোডাক্টস তৈরি করেছে, ওজো নিম বা নিম কেক বা এজাডিরেকটিন,
এইটা মানে প্রত্যেকটা, যেমন বল আউট, বলওয়ার্মকে কন্ট্রোল করার জন্য, ওজোমাইট, মাইটকে কন্ট্রোল করার জন্য, নো টার্মাইট, টার্মাইটে অ্যাটাক করে সুগার কেনি, সেই টার্মাইটকে ধ্বংস করার জন্য এই জাতীয় নিম ইউরিয়া কোট, নিম কেক, এই ধরনের অনেক প্রোডাক্টস কিন্তু তৈরি করেছে আমাদের, যেটা তারা ওজন বায়োটেক নামক একটা কোম্পানি তারা সেটা করতেছে। তো এখন প্রশ্ন হলো যে এই জিনিসগুলি ব্যবহার করবে কৃষক। এখন কৃষক ব্যবহার করলে কৃষক কিন্তু বেশিরভাগই এই পেস্টিসাইডের যেই প্রোডাক্টসটাই বলেন, কেমিক্যালস প্রোডাক্টসটা, সেটা কিন্তু সে কিনে কার কাছ থেকে? বাংলাদেশের বেশিরভাগ কৃষক এই প্রোডাক্টসটা কিনে হলো ডিলারের কাছে। প্রশ্ন হলো যে ডিলার যেই কথাটা বলে কৃষককে, কৃষক সেটাই শোনে এবং সেইভাবেই সে জমিতে ব্যবহার করে। এই দিকটাতেই কিন্তু আমাদের নজর দিতে হবে। যদি সেই ডিলারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করি, যদিও রুট লেভেলে এগ্রিকালচারিস্ট আছে আপনার, যেটা একদম ভিলেজ লেভেলে, ফার্মার্স লেভেলে কিন্তু একজন এগ্রিকালচারের পার্সোনাল ওখানে কিন্তু জড়িত আছে, কিন্তু তাকে আরো ওয়াইড স্প্রেড করতে হবে কৃষকদের মাঝে তার। এবং আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আখের জমিতে কীটনাশক দূর করার ক্ষেত্রে আসলে আমরা যদি বায়োকেমিক্যাল ইউজ করতে চাই, সে কি করা উচিত? ওই যে বললাম যে একটা প্রোডাক্ট আছে যেটা নো টার্মাইট, আখের কিন্তু সবচেয়ে ক্ষতি কিন্তু করে প্রথমে যখন আখের কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশন করি, অর্থাৎ আখ গাছটা কেটে তার একটা অংশ কিন্তু ওখানে লাগাই দিই বীজ হিসাবে। অন্য কিন্তু ফসল যেরকম বীজ লাগাই, আখের বেলাতে কিন্তু এরকম বীজ দিয়ে কিন্তু আখ চাষ করা হয় না, যদিও চেষ্টা চলছে বিভিন্নভাবে। তো এই যেটা লাগাচ্ছি, সেই যে আখের যে স্ট্যাম্পটা, এটাকে সেট বলা হয় আর কি, এই সেটটা যখন ওখানে বসাই, আর যখন মাটিতে যদি উই পোকা থাকে, এটার মধ্যে মিষ্টতা আছে, সেই মিষ্টতা খাওয়ার জন্য কিন্তু উই পোকার অ্যাটাক ওখানে চলে যায়। ধন্যবাদ ডক্টর বিশ্বাস, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর চৌধুরী, আপনার কাছে প্রশ্ন যে এই কেমিক্যাল যে ব্যবহার করা হচ্ছে, যেটা ক্ষতিকর স্বাস্থ্যের, মানে জমির পাশাপাশি আমাদের স্বাস্থ্যহানিও হচ্ছে, এই ক্ষতিটা পরিমাপ করার ক্ষেত্রে আমাদের কোনো গবেষণা আছে কিনা বা কোনো স্টাডি আছে কিনা, কি পরিমাণ ক্ষতি হচ্ছে? আমি অ্যাকচুয়ালি এই বর্তমানে স্টাডি আছে কিনা আমি জানি না, তবে আমি একটা রিপোর্ট দেখেছিলাম যে এসকাপের, এটা 90-র দিকে, যে টোটাল যে মানে আমরা এগ্রোকেমিক্যালস ইউজ করছি, সেটা লিচিং হয়ে বাই দিস ওয়ে রাদার তার 25% কিন্তু আপনার সি লেভেলে চলে যাচ্ছে। আমাদের টোটাল যে আপনার ওয়াটার বডি আছে এখানে সেটা মিশছে। এখন ওয়াটার বডিতে ফিশ আছে, আপনি যে ক্যাটেলটা নিচ্ছেন সে কিন্তু ওয়াটারে আছে, আপনি নিজেও কিন্তু ওয়াটারটাকে ইউজ করতেছেন, তাহলে টোটাল সাইকেলের ভিতরে কিন্তু পেস্টিসাইডটা চলে যাচ্ছে। যদি 25% যে থাকে, আমরা অন এন অ্যাভারেজ এখন প্রায় 50,000 মেট্রিক টনের মতো পেস্টিসাইড ইউজ করতেছি, 50,000, তাহলে আপনার 12,000 মেট্রিক টনের মতো আমাদের এই ওয়াটার বডিতে সেটা চলে যাচ্ছে, এবং এটা ফিশকে হ্যাম্পার করবে, এটা সবকিছুকে হ্যাম্পার করবে, অ্যাকোয়াটিক যে লিভিং আছে সবাইকে হ্যাম্পার করবে। মানে এটা কিন্তু এনভায়রনমেন্টকে হিউজলি পলিউট করতেছে, কিন্তু এটা থেকে আপনি বের হতে পারবেন না, কারণ আপনাকে নিজের লিভিংটা কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডক্টর পরিমলকান্ত বিশ্বাস, আমাদের সময় তো খুবই কম, আপনি সংক্ষেপে যদি বলতেন এই পরিত্রাণের উপায় আমাদের রোড ম্যাপ তৈরি করতে হলে কারা করা উচিত, কতদিনের মধ্যে করা উচিত? ডেফিনেটলি সেটাতে যে আমাদের লিডিং ভূমিকাটা নিতে হবে ডিএই, যেটা ডিরেক্টর অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কারণ তাদেরই একদম এগ্রিকালচারের রুট লেভেলে তাদের নেটওয়ার্ক আছে। তাদেরকে দিয়ে যেটা বললাম, কৃষকদেরকে প্রশিক্ষিত করে, ডিলারদেরকে প্রশিক্ষিত করে, এবং আইপিএম বা আইডব্লিউএম যে পদ্ধতিগুলি আছে, সেই পদ্ধতিগুলি যদি আমরা আরো ব্যাপকভাবে কৃষকদেরকে বুঝাতে সক্ষম হই, তাহলেই মাত্র এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ ডক্টর বিশ্বাস, ধন্যবাদ ডক্টর চৌধুরী, এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও। খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সৌজন্যে অগ্রণী ব্যাংক লিমিটেড।